সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে একটি ঐতিহ্যবাহী আদালতকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স। সংস্থাটির তথ্য অনুযায়ী রোববার ২ আগস্ট দুপুর ১টার দিকে উত্তর দারফুর রাজ্যের গাড়া আল জাওয়াইয়া গ্রামের একটি আদালতে সুদানি সেনাবাহিনী এ হামলা চালায়। হামলার সময় বেসামরিক নাগরিকরা বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিতে সেখানে জড়ো হয়েছিলেন। বর্তমানে গ্রামটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর নিয়ন্ত্রণে রয়েছে। ইমার্জেন্সি লয়ার্স জানায়, হামলায় স্থানীয় ও গোত্রীয় বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবহৃত ঐতিহ্যবাহী আদালতের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা AFP-কে জানান, সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে একটি গাছের নিচে আদালতের কার্যক্রম চলছিল। তার দাবি, নিহতদের মধ্যে ৪ জন গোত্রপ্রধান এবং RSF-এর ২ জন কমান্ডার রয়েছেন। গাড়া আল জাওয়াইয়া গ্রামটি দারফুরে সেনাবাহিনীর সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি এলফাশের থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে কাবকাবিয়া শহরের কাছে অবস্থিত। গত বছরের অক্টোবর মাসে রক্তক্ষয়ী অভিযানের পর RSF এলফাশের দখল করে নেয়। ২০২৩ সালের এপ্রিল থেকে RSF প্রধান মোহাম্মদ হামদান দাগালো এবং তার সাবেক মিত্র সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহানের নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, এলফাশের অবরোধ ও দখলকে কেন্দ্র করে RSF-এর চালানো সহিংসতায় গণহত্যার স্পষ্ট লক্ষণ দেখা গেছে। এলফাশের দখলের পর RSF দারফুরের অধিকাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করেছে। সরকারি সমর্থনপুষ্ট কুখ্যাত জানজাউইদ মিলিশিয়া থেকে গড়ে ওঠা এই বাহিনীর বিরুদ্ধে ২০০০-এর দশকের শুরুতে দারফুরে ব্যাপক নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। দিল্লিতে বড় কোনো আন্দোলন বা গণবিক্ষোভের খবর এলেই চোখের সামনে ভেসে ওঠে ১৭২৪ সালে স্থাপিত হওয়া যন্তর মন্তরের ছবি। সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি বা CJP-র অবস্থান কর্মসূচি ঘিরেও আলোচনার কেন্দ্রে রয়েছে এই জায়গাটি। প্রশ্ন হলো, ভারতের রাজধানীতে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা এই স্থানটির ইতিহাস কি, আর কেন বারবার আন্দোলনকারীদের প্রথম পছন্দ হয়ে ওঠে যন্তর মন্তর? বর্তমানে CJP-র অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলছে যন্তর মন্তরে। একই সঙ্গে নিট সংক্রান্ত বিতর্কে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের অনশন এবং সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অংশগ্রহণও এই স্থানকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। কিন্তু যন্তর মন্তরের মূল পরিচয় কোনো আন্দোলনের মঞ্চ নয়। ১৭২৪ সালে মহারাজা সাওয়াই জং সিং এটি নির্মাণ করেছিলেন একটি জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হিসেবে। প্রতিবাদের কেন্দ্র হিসেবে যন্তর মন্তরের যাত্রা শুরু হয় ৯০-এর দশকে। তার আগে দিল্লির প্রধান বিক্ষোভস্থল ছিল বোট ক্লাব এলাকা। কিন্তু ১৯৮৮ সালে সেখানে প্রায় ৫ লাখ কৃষকের বিশাল সমাবেশ রাজধানীর স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলে। পরে নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি সামনে এলে ১৯৯৩ সালে সংসদ ভবনের আশেপাশে বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়। একই সময় যন্তর মন্তর রোডকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহার শুরু হয়। পরবর্তীতে রাজধানীতে দাবি দাওয়া জানাতে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও সামাজিক আন্দোলনের কর্মীরা যন্তর মন্তরকে বেছে নিতে থাকেন, কারণ এটি শহরের কেন্দ্রস্থলে হলেও সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে। ফলে আন্দোলনকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আবার নিরাপত্তা ও যান চলাচলেও তুলনামূলক কম প্রভাব পড়ে। ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্টও এক রায়ে বলেন, আইন মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। সে রায়ের পর যন্তর মন্তরের গুরুত্ব আরও বেড়ে যায়। এদিকে চলতি বছরের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার যুবকদের নিয়ে করা একটি মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপক ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি বা CJP গঠন করেন। অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
20 জুলাই সিজেপির ডাকে হাজারো তরুণ সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে যন্তর মন্তর ও কঞ্চপ্লেস এলাকায় পুলিশ বাধা দেয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর আন্দোলনকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সিজেপির নতুন পদযাত্রা স্থগিত রাখার ঘোষণা দিলেও যন্তর মন্তরে তাদের অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখনো চলমান। 300 বছরেরও বেশি সময় আগে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য নির্মিত যন্তর মন্তর আজ এক ভিন্ন পরিচয়ে পরিচিত। ইতিহাস, গণতন্ত্র ও নাগরিক অধিকারের আলোচনায় এটি এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবাদের ঠিকানা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলায় স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $4-এরও বেশি কমে যায়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি পরিকল্পিত হামলা থেকে সরে এসেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। ট্রাম্প আরও বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, কারণ সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে উভয় পক্ষের মধ্যে ইতিমধ্যেই সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ পরিবহনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকি দূর করার বিষয়েও সমাধান খোঁজা হবে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি হামলায় স্থগিতে সম্মত হয়েছেন। তবে দ্রুত চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি আবারও পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী রোববার রাত 11টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম $4.8 বা 4.64% কমে ব্যারেল প্রতি $83.85 নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $4.01 বা 4.74% কমে ব্যারেল প্রতি $80.66 দাঁড়ায়। উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো এবং ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় বিশ্ববাজারে সরবরাহ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তখন ব্রেন্ট ও WTI দুই ধরনের তেলের দামই 20% বেশি বেড়ে যায়। সামরিক উত্তেজনা প্রশমনের ইঙ্গিত মিলতেই সেই ঊর্ধ্বগতির বড় অংশ হারিয়েছে আন্তর্জাতিক তেলের বাজার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মরক্কো থেকে হাজারো অভিবাসীর ঢলে কার্যত অচল হয়ে পড়েছে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। কেউ উত্তাল সমুদ্র সাঁতরে, কেউ ভাসমান বস্তু আঁকড়ে, আবার কেউ সীমান্তের পাথুরে বাঁধ ও কাঁটাতারের বেড়া টপকে ইউরোপের মাটিতে প্রবেশের চেষ্টা করেছেন। এমন নজিরবিহীন পরিস্থিতিতে সীমান্ত জুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। পরে স্পেন সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সামরিক সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সেউতার প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় স্প্যানিশ টেলিভিশনের তথ্য অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 2 থেকে 3 হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন, যদিও এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অভিবাসীদের বড় একটি অংশ সমুদ্রপথে সেউতায় পৌঁছানোর চেষ্টা করেন। অনেকে জীবন বাজি রেখে সাঁতরে উপকূলে ওঠেন, আবার অনেকে সীমান্তের পাথুরে বাঁধ খুঁড়ে কিংবা কাঁটাতারের বেড়া অতিক্রম করে স্পেনের ভূখণ্ডে ঢুকে পড়েন। সমুদ্রে আটকে পড়াদের উদ্ধারে সিভিল গার্ড, সামুদ্রিক উদ্ধারকারী দল ও রেড ক্রসকে একযোগে কাজ করতে হয়েছে। হঠাৎ এত মানুষের আগমনে সেউতার অভিবাসী গ্রহণ কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার অনেক বেশি চাপে পড়েছে। স্থানীয় প্রশাসনের ভাষায় পরিস্থিতি এখন সংকটজনক। আরও উদ্বেগের বিষয় হলো, এই পথ ধরে ইউরোপে পৌঁছাতে গিয়ে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান হেসুস ভিভাস জানিয়েছেন, গত 1 বছরে এই সমুদ্রপথে প্রায় 60টি মরদেহ পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সেউতা সফরের ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আফ্রিকার ভূখণ্ডে অবস্থিত সেউতা স্পেনের একটি স্বায়ত্তশাসিত শহর এবং ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে থাকা গুরুত্বপূর্ণ স্থল সীমান্তগুলোর একটি। এর আগে 2021 সালেও একই ধরনের অভিবাসী ঢল আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সতর্ক করে বলেছেন, তাদের নৌবাহিনী অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম না পেলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করা সম্ভব নাও হতে পারে। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সঙ্গে সংঘাত অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামরিক রসদ প্রয়োজনের তুলনায় অপ্রতুল হয়ে পড়ছে। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের স্বার্থ রক্ষা করা সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি। জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ চলতি সপ্তাহে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এই অঞ্চলে আরেকটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার নিযুক্ত না করা হলে ওয়াশিংটনকে ইসরায়েলকে রক্ষা করা অথবা যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন সামরিক সক্ষমতার ওপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বিভিন্ন ফ্রন্টে নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে সীমিত সামরিক সম্পদ নিয়ে পেন্টাগনের ভেতরে উদ্বেগ বাড়ছে। একই সময়ে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিস্তৃত সামরিক অভিযানে তেল আবিব সরাসরি অংশ না নিলেও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এমন আশঙ্কায় দেশটির নিরাপত্তা সতর্কতার মাত্রা আরও বাড়ানো হয়েছে। চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন হরমুজ প্রণালী, লোহিত সাগর সহ গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এসব এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। সংঘাত তীব্র হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আরও উত্তেজনা প্রতিরোধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রেখেছে। সব মিলিয়ে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হতে পারে। সামরিক সম্পদের সীমাবদ্ধতা ওয়াশিংটনের কৌশলগত সিদ্ধান্তকে কঠিন করে তুলছে, আর ইসরায়েলের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের সুরক্ষা ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। রোববার 2 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে সতর্কবার্তা জারি করেছে। অঞ্চল জুড়ে থাকা দূতাবাসগুলো সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানকে খুব কঠোরভাবে আঘাত হানার হুমকিও দিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনসুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে। এক্সে দেয়া এক পোস্টে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সবসময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথকভাবে সতর্কতা জারি করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয় কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে।
নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে নিজেদের আন্দোলনের সাফল্য হিসেবে দাবি করছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। फिर अमित शाह जी को भी रिजाइन देना चाहिए। 30 জুলাই মহারাষ্ট্রের ছাত্রপতি সম্ভাজিনগড়ে নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। অভিজিৎ দীপকের অভিযোগ, গেল 20 জুলাই দিল্লিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বল প্রয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছিল। তবে এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু রাজনৈতিক দলগুলোর নয়, দেশের সাধারণ নাগরিকদেরও সাংবিধানিক অধিকার রক্ষায় সচেতন ও সক্রিয় হতে হবে। দেশের বিচার ব্যবস্থা ও কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন তিনি। তার অভিযোগ, কিছু কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল একক কর্তৃত্বের প্রবণতার বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। সম্প্রতি দায়িত্ব নেওয়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকেও সমালোচনা করেন দীপকে। তার ভাষ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে এমন একজনকে আনা হয়েছে যার কিছু বক্তব্য ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। এতে জনগণের কাছে কি বার্তা যাচ্ছে সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও সম্প্রতি অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। সেই দাবির প্রতি সমর্থন জানিয়ে দীপকে বলেন, সরকার যদি সত্যিই দাবি করে যে তাদের সংগঠন বিদেশ থেকে পরিচালিত হচ্ছে বা বিদেশি অর্থায়ন পাচ্ছে, তবে সেটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতারই প্রমাণ। এমন অভিযোগ সত্য হলে দেশের নিরাপত্তা ব্যবস্থার দায় এড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের আন্দোলন চলার পর শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাজনৈতিক চাপ আরও বেড়েছে। এর মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তবে অভিজিৎ দীপকের এসব অভিযোগ ও দাবির বিষয়ে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 1971 সালে পাকিস্তান ভেঙে জন্ম নিয়েছিল বাংলাদেশ। 2026 সালে এসে কি আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান কি সত্যি স্বাধীনতার পথে? সম্প্রতি একটি চিঠিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনা শুরু হয়েছে। সেখানে দাবি করা হয়েছে রিপাবলিক অব বেলুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতাকামীদের দাবি তারা নাকি ইতোমধ্যেই বেলুচিস্তানের প্রায় 85% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যি তার সবচেয়ে বড় প্রদেশের নিয়ন্ত্রণ হারিয়েছে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক দাবি? বাস্তবতা হলো, এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক নিরপেক্ষ সংস্থা এই দাবি নিশ্চিত করেনি। পাকিস্তানও এখনো বেলুচিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রয়েছে বলে দাবি করছে। অর্থাৎ একটি চিঠি প্রকাশ বা স্বাধীনতার ঘোষণা দিলে কোনো অঞ্চল আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় না। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। 1933 সালের মন্টেভিডিও কনভেনশন অনুযায়ী 4টি মৌলিক বিষয় থাকতে হবে: স্থায়ী জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, কার্যকর সরকার এবং অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পরিচালনার সক্ষমতা। বলকি সরজমি বলুচ রাজ আজাদি আতরা জোহদায়া। বেলুচিস্তানের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠী থাকায় প্রথম শর্ত অনেকটাই পূরণ হয়েছে বলা যায়। কিন্তু সবচেয়ে বড় জটিলতা শুরু হয় সীমানা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে। কারণ ঐতিহাসিক বেলুচ অঞ্চল শুধু পাকিস্তানেই নয়, ইরান ও আফগানিস্তানেও বিস্তৃত। ফলে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রশ্নে সীমান্ত বিরোধের ঝুঁকি থেকেই যায়। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সরকার গঠন। একটি স্বাধীন রাষ্ট্রকে শুধু পতাকা উড়ালেই চলে না। আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর আদায় এবং প্রশাসন সবকিছু পরিচালনা সক্ষমতাও থাকতে হয়। তবে এসব শর্ত পূরণ করলেও আরেকটি বড় বাধা রয়ে যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের প্রভাবশালী দেশগুলো স্বীকৃতি না দিলে কোনো রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে না, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় অংশ নিতে পারে না, এমনকি তার পাসপোর্টও অনেক দেশে গ্রহণযোগ্য হয় না। এখানেই শুরু হয় ভূরাজনীতির সবচেয়ে কঠিন খেলা। পাকিস্তান কোনোভাবেই তার সবচেয়ে বড় প্রদেশ ছেড়ে দিতে চাইবে না। একইভাবে ইরান ও আফগানিস্তানও এমন নজির তৈরি হোক তা চাইবে না, কারণ তাদের দেশেও উল্লেখযোগ্য বেলুচ জনগোষ্ঠী রয়েছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা চীনের বহু বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর বেলুচিস্তানে অবস্থিত। ফলে এই অঞ্চলের স্বাধীনতা চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। প্রয়োজনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েও চীন এমন উদ্যোগ ঠেকানোর চেষ্টা করতে পারে। তাই 1971 সালের বাংলাদেশের সঙ্গে তুলনা করা হলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ এক নয়। বাংলাদেশের স্বাধীনতার পেছনে যে আন্তর্জাতিক ও আঞ্চলিক বাস্তবতা কাজ করেছিল, বেলুচিস্তানের ক্ষেত্রে সেই সমীকরণ অনেক বেশি জটিল। সব মিলিয়ে বলা যায়, বেলুচিস্তানের স্বাধীনতার দাবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে এখনই নতুন একটি রাষ্ট্র জন্ম নিয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ভবিষ্যতে এই আন্দোলন কোন দিকে মোড় নেবে, সেটি এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।